জিরোনার কাছে পয়েন্ট হারিয়ে লিগের শীর্ষস্থান হারাতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। গোলটা তারা কিভাবে কনসিড করেছে সেটাই আমরা দেখার চেষ্টা করি। গোল কনসিড করার আগে এই সময়টায় আসলে রিয়াল মাদ্রিদ অ্যাটাক করেছিল এবং দেন সেখান থেকে বল লুজ করার পর জিরোনা যখন বল নিয়ে প্রোগ্রেস করার চেষ্টা করছিল, তখন জিরোনা অ্যাটাক করছিল মোটামুটিভাবে 4-2-3-1 এরকম একটা স্ট্রাকচার থেকে। আম অন্যদিকে রিয়াল মাদ্রিদ সেই সময় ডিফেন্স করছিল মোটামুটিভাবে ইট লুকড লাইক 4-1-4-1। বাট এখানে ইম্পর্টেন্ট হলো এমবাপ্পে কিন্তু তখনও ব্যাক করে আসতে পারেনি। তিনি কিন্তু জিরোনা ডি বক্সের ওখানে পড়েছিলেন। সো রিয়াল মাদ্রিদ ওয়াজ ডিফেন্ডিং উইথ 9 আউটফিল্ড প্লেয়ার্স অ্যাট দ্যাট মোমেন্ট। আম এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোমেন্টগুলো ঘটতেছিল রিয়াল মাদ্রিদের লেফট সাইডে, অর্থাৎ কারোরাসের সাইড দিয়ে লেফট ব্যাক এবং ভিনিসিয়াস জুনিয়র তাদের সাইডে। এই মোমেন্টে জিরোনার রাইট ব্যাক এবং রাইট উইঙ্গার দুইজন কিন্তু সেই জায়গাতে ছিলেন এবং সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে ছিলেন কারোরাস লেফট ব্যাক এবং ভিনিসিয়াস জুনিয়র লেফট উইঙ্গার ওই পার্টিকুলার মোমেন্টে। সো এই সময় ডিফেন্ডিংয়ের রোলটা বা রেসপন্সিবিলিটি কার কীরকম পড়ে? অ্যাকচুয়ালি এই সময় যেহেতু রাইট উইঙ্গার, জিরোনার রাইট উইঙ্গার যেহেতু ভিতরে চলে এসেছেন, সেই সময় কারোরাসকে তার সাথে থাকতে হয়েছে ইনসাইডে। এবং রাইট ব্যাক, জিরোনার রাইট ব্যাক তখন ওভারল্যাপ একটা রান মেক করছেন ফ্ল্যাঙ্ক এরিয়া দিয়ে। অ্যান্ড দেন এই মোমেন্টে তাকে ট্র্যাক করার রেসপন্সিবিলিটি অ্যাবসলিউটলি রিয়াল মাদ্রিদের যে লেফট উইঙ্গার যে খেলবে তাকে, এবং সেখানে যেহেতু ভিনিসিয়াস খেলছে, ভিনিসিয়াসকেই করতে হবে। এখানে অন্যভাবে যদি আপনি ডিফেন্ড করার কথা বলেন যে কারোরাস জিরোনার রাইট ব্যাকের কাছে যেতে পারবে কিনা রাইট উইঙ্গারকে ছেড়ে দিয়ে, এই পার্টিকুলার মোমেন্টে সে সেটা করতে পারছে না। কারণ সে যদি রাইট উইঙ্গারকে ছেড়ে দিয়ে রাইট ব্যাকের কাছাকাছি চলে যায়, তাহলে সেন্টার ব্যাক থেকে রাইট সেন্টার ব্যাক থেকে রাইট উইঙ্গারের কাছে একটা পাসিং লেন কিন্তু পুরাপুরিভাবে ওপেন। আম যেভাবে আসলে রিয়াল মাদ্রিদ ডিফেন্ড করছে 4-1-4-1 এই স্টেপে, এই সময় কিন্তু কারোরাস আসলে ইনসাইডে আসা রাইট উইঙ্গারকে ছেড়ে দিতে পারছে না। সো আম মোর লজিক্যাল ডিফেন্সিভ রেসপন্সিবিলিটি হলো কারোরাস রাইট উইঙ্গারের সাথেই থাকবে এবং ভিনিসিয়াস জুনিয়রকে রাইট ব্যাকের কাছাকাছি যেতেই হবে। আম তার কাছে বল গেলে তাকে ট্র্যাক করতেই হবে। এবং একই সাথে যেহেতু বলটা এক সাইডে চলে আসতেছে, চুয়ামেনি যেহেতু তিনি এখন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলছেন নাম্বার 6 পজিশনে, তাকে আসলে বল সাইডে চলে যেতে হবে। অর্থাৎ তিনি এখন আর সেন্ট্রালে থাকার প্রয়োজন নাই বা সুযোগ নাই। তাকে আসলে বল সাইডে শিফট করতেই হবে। এখানে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস হলো, যদি আমরা খেয়াল করি, উনাহি যিনি কিনা আসলে জিরোনার লাইক নাম্বার 10 হিসেবে খেলছিলেন, লাইক সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার, তিনি এই মোমেন্টে এই সিচুয়েশনে এই পজিশনে ছিলেন এবং এখান থেকে তিনি রান স্টার্ট করেছেন এবং হি ইজ অ্যাকচুয়ালি দি আল্টিমেট গোল স্কোরার। তাকে যদি আমরা খেয়াল করতে চাই যে কোন প্লেয়ার তাকে ফলো করবেন, ট্র্যাক করবেন বা তার রানটাকে ব্লক করবেন, এখানে রিয়াল মাদ্রিদের দুজন প্লেয়ার ছিলেন যারা কিনা ক্লোজ ছিল তার কাছাকাছি। একজন হলেন আর্দা গুলার এবং আরেকজন হলো ভালভার্দে। আর্দা গুলার যেহেতু সেন্ট্রালি খেলছেন ওই পার্টিকুলার মোমেন্টে বা সেন্ট্রালি ছিলেন ওই পার্টিকুলার মোমেন্টে, তো তার জন্য হয়তো ওনাকে ফলো করা যেতে পারে, যদিও তার সাথে আরও একজন প্লেয়ার রয়েছে। আর ভালভার্দের জন্য এখানে একটা অ্যাডভান্টেজ হলো তিনি এখন ওনাহির সামনে রয়েছেন, অর্থাৎ ওনাহি থেকে কিছুটা ডিস্টেন্স এগিয়ে রয়েছেন। তো তার জন্য তাকে সেন্ট্রালি ফলো করাটা খুব কঠিন কিছু না। এবং আরও একটা ইম্পর্টেন্ট জিনিস হলো, যেহেতু জিরোনার লেফট ব্যাক এক্ষেত্রে কোনো সামনের দিকে কোনো রান মেক করেননি, সেহেতু ভালভার্দে সেই লেফট ব্যাককে নিয়ে চিন্তা করতে হচ্ছে না। তিনি ভিতরে চলে যেতে পারেন, তিনি ভিতরে গিয়ে ওনাহিকে ফলো করতেই পারেন। এবং সেক্ষেত্রে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, যিনি রাইট ব্যাক, তিনি কিন্তু আসলে জিরোনার লেফট উইঙ্গারের সাথে থাকতেই পারেন, সমস্যা নাই। সো ভালভার্দে এখানে যদি উনাহিকে ফলো করতো, এবং হি ইজ মোর ডিফেন্সিভ মাইন্ডেড, সো গুলারের চাইতে ভালভার্দে যদি উনাহিকে এখানে ফলো করতে থাকতো, তাহলে হয়তো উনাহি ফ্রি হতে পারতো না শেষ পর্যন্ত। তো যেটা বলছেন ভিনিসিয়াস এবং কারেরাসের যে রেসপন্সিবিলিটি, ভিনিসিয়াসকে অবশ্যই জিরোনার রাইট ব্যাকের কাছাকাছি যেতে হতো বা তাকে ট্র্যাক করতে হতো, তাকে ফলো করতে হতো। সেটা আমরা প্রথমেই দেখেছি যে তিনি কিন্তু পিছনে পড়ে গিয়েছেন, তিনি কিন্তু আর তাকে ফলো করতে পারেন নাই। এবং আলটিমেটলি অ্যাট সাম পয়েন্ট কারোরাসকে কিন্তু রাইট উইঙ্গারকে ছেড়ে দিয়ে রাইট ব্যাকের কাছাকাছি যেতে হয়েছে, যেহেতু ভিনিসিয়াস সেই পর্যন্ত আর পৌঁছাতে পারেন নাই। রাইট ব্যাক যেহেতু ফ্রি চলে আসছেন, অলমোস্ট ক্রসিং সিচুয়েশনে চলে আসতেছেন, একটা পাস দিতে পারেন। সো কারোরাসকে কিন্তু রাইট উইঙ্গারকে ছেড়ে দিয়ে রাইট ব্যাকের কাছাকাছি যেতে হয়েছে এবং ইন দ্যাট কেস চুয়ামেনি কিন্তু আসলে রাইট উইঙ্গারের কাছাকাছি ক্লোজ যেতে পারেন নাই, যেটা তার যাওয়া দরকার ছিল। যেতে পারলে আসলে রাইট উইঙ্গার এত সহজে বলটা ফার্স্ট টাচে ছেড়ে দিতে পারতো না। অন দ্য আদার হ্যান্ড, একই সময় আমরা যেটা বলছিলাম, আর্দা গুলার এবং ভালভার্দে তাদের কেউই কিন্তু আসলে উনাহিকে একেবারেই ট্র্যাক করার কোনো চেষ্টাই করেন নাই। মানে হতে পারে যে আপনি চেষ্টা করছেন, যেমন ভিনিসিয়াস আসলে রাইট ব্যাককে ট্র্যাক করার চেষ্টা করছিলেন কিন্তু পৌঁছাতে পারেন নাই। কিন্তু এক্ষেত্রে আমরা যদি দেখি, আর্দা গুলার এবং ভালভার্দে তাদের কেউ আসলে উনাহিকে ফলো করার কোনো চেষ্টাই করেন নাই। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট একটা সেকেন্ড লাইন রান বলা যেতে পারে, বা আপনি যদি খেয়াল করে দেখেন কোথা থেকে তিনি রান মেক করা শুরু করেছেন উনাহি, অলমোস্ট লাইক সেন্ট্রাল লাইন থেকে শুরু করে তিনি কিন্তু আসলে রান মেক করে আলটিমেটলি গোল স্কোরিং সিচুয়েশনে গিয়েছেন। এবং হোয়াট এ ট্রেমেন্ডাস হিট,
অ্যাকচুয়ালি গিভস দ্য লিড টু জিরোনা 45th মিনিটে তারা ম্যাচে এগিয়ে যায়, অ্যান্ড দেন আলটিমেটলি রিয়াল মাদ্রিদ ম্যাচে পেনাল্টি থেকে গোল স্কোর করে ব্যাক করলেও সেখান থেকে তারা কিন্তু আর ম্যাচ উইন করতে পারে নাই। ম্যাচ ড্র করে পয়েন্ট হারিয়ে লিগের শীর্ষস্থান তাদেরকে কিন্তু হারাতে হয়েছে।